নয়ন ভাই, ব্রাজিলের ছন্দ নষ্ট হয়েছে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে একটা বারও সিঙ্গেল ডুয়েলে কোনো ডিফেন্ডার রাখতে পারে নাই, এবং তাকে ডাবল ট্রিমিং আপনি যেটা বলেন বা ডাবল ডিফেন্ডিং করার পরেও তাকে রাখতে পারে নাই। ভিনির মানে এই একাধিক গোল হইতে পারতো ফার্স্ট হাফেই। মানে যেই লোকটার কথা আলাদাভাবে বলতে হবে তার নাম হচ্ছে ওরওয়াই নিল্যান্ডের তো আপনার পেনাল্টিটা ঠেকিয়েছে, এছাড়াও কিছু বিস্ট সেভ দিয়েছে গোটা ম্যাচে। ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু খুব ক্লোজ ডিস্টেন্সে আপনারা দুইজনকে বিট করেছে, কিন্তু পরবর্তীতে সে নি দিয়ে থামিয়েছে। হ্যাঁ, সো আমি যদি নায়ক বলে থাকি যে হালেন, সাথে সাথে তাদের যে গোলকিপার নাইল্যান্ড, সেও হল্যান্ডকে নায়ক আমি পরে বলবো ভাই। এই ম্যাচে হল্যান্ড হচ্ছে পার্শ্ব চরিত্র বেসিকলি। মানে নিল্যান্ড যা করে রেখেছিল ফার্স্ট হাফে বা প্রথমার্ধে 3 গোল খাওয়া থেকে যে বাঁচাইছে নরওয়েকে, এইটাই আমার কাছে মনে হয় এই ম্যাচের মেইন কেপিআই। নাহলে মানে আপনার হল্যান্ড পরে যে গোল করার সুযোগগুলো পাইছে সেটা তো থাকতোই না, অলরেডি ম্যাচ সেখানেই ফিনিশড হয়েছে। আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে বেশ কয়েকটা ম্যাচ, সাম্প্রতিক যে আর্জেন্টিনা খেলেছে, কেপ ভার্দের গোলকিপার ভজিনিয়াকে আমরা দেখেছি যে মনে হয়েছে ভজিনিয়া ভার্সেস আর্জেন্টিনা। হিলের কথা যদি বলেন, প্যারাগুয়ের হিল, হ্যাঁ প্যারাগুয়ের হিল দেখেছি, বা আলী রেজা দেখেছি আপনি ইরানের। হ্যাঁ, সো এমপাসিকে দেখেছি আমরা, লিওনেল এমপাসি আমরা দেখেছি। তো অনেকগুলো গোলকিপারকে দেখেছি দেয়াল হিসাবে কাজ করতে, যে গোলকিপার ভার্সেস পুরো দল। সো তারই কিন্তু একটা প্রতিফলন আমরা কালকেও দেখেছি। এবং গোলকিপার সেই সময় আপনি যেটা বলছেন যে গোলকিপারের সেভগুলো ওয়ান অফ দ্য বেস্ট টার্নিং পয়েন্ট অফ দ্যাট ম্যাচ। হ্যাঁ, সো গোলকিপার আপনি দেখেন 35 ইয়ার্স ওল্ড, এবং সে যে দলে খেলে সেই দলেও কিন্তু সে স্টার্টার না নিয়মিত। ভাই সেভিয়াতে তার কন্ট্যাক্ট নাই, তার চাকরি ছিল না, ওয়ার্ল্ড কাপে আসতে পারতো না। মানে একজন ইসরায়েলিয়ান গোলকিপার, তার নাম হচ্ছে সম্ভবত নিকিতা সামথিং, ওর সাথে ওর হওয়ার কথা ছিল আসলে মেইন, কিন্তু ফিফা যেহেতু করে নাই, মানে রিজেক্ট করেছে, ওর অ্যাপ্লাইটা নেয় নাই। মানে নর্ডিক নাগরিকত্ব তার হয়েছে, কিন্তু হওয়ার পরেও যেটা হচ্ছে যে যেহেতু সে রাশিয়া আন্ডার 19 টিমে ইন্টারন্যাশনাল খেলেছে, সো যে প্রসেসটা লাগে সেই প্রসেসটা কমপ্লিট হয় নাই বলেই আপনার নিল্যান্ডকে নিতে হয়েছে। নাহলে সেভিয়াতে নিল্যান্ড ম্যাচ পায় না, তো সেভিয়াতে তার চুক্তিও নাই এই মুহূর্তে, সে ফ্রি এজেন্ট, বেকার তো, তার ক্লাব নাই তো না। কিন্তু অ্যাজ এ কোচ আমরা যেটা বলবো যে প্রত্যেকটা ম্যাচ আলাদা, এবং আপনি যদি 90 মিনিটস খেলা দেখেন, নরওয়ে এবং ব্রাজিলের খেলা দেখেন, মেইন যে ডিফারেন্সটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে অ্যাটিটিউড প্লেয়ারদের। আপনি নরওয়ের যতগুলো প্লেয়ার খেলেছে তাদের সবসময় তাদের প্রেজেন্স মনে হয়েছে যে তারা জিততে চায়। অ্যাট দ্য সেম টাইম ব্রাজিলের মানে ওরকম মনে হয় নাই যে তারা ম্যাচটাকে জিততে চায়। সো এই যে ডিফারেন্স, আপনি যখন অ্যাটিটিউড অনেক অ্যাগ্রেসিভ থাকবে, পজিটিভ থাকবে, আপনার প্রত্যেকটা অ্যাকশনে, প্রত্যেকটা বলে কিন্তু আপনার কি বলবো কমিটমেন্ট থাকবে। কিন্তু নয়ন ভাই, আমার কাছে তো ব্রাজিলের এগ্রেশন নিয়ে কোনো সমস্যা মনে হয় নাই। আমার কাছে মনে হচ্ছে তার একটা মাঝমাঠ নাই, যেটা কাবো ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার তাই আমার কাছে মনে হয়েছে যে তার মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে ভয়ানক ফাঁকা জায়গা, যেটাকে এক্সপ্লয়েট করেছে কাবো ভার্দের মতো দল। আর নরওয়েরকে সেই জায়গা যদি আপনি দেন, যেটা শামস ভাই খুব ভালোভাবে তখন বলেছে যে এরা খালি টেম্পোটাকে স্লো করেছে। আমি যতবারই নরওয়ের কাছে বল দেখেছি আমি বিরক্ত হচ্ছিলাম যে এই যে গেল খেলাটা, এই যে মানে অ্যাটাক কাউন্টার অ্যাটাক আর নাই, বিরক্তিকর মানে এটা শুরু হবে। বাট এই যে বিরক্তির জায়গা থেকে আস্তে আস্তে হঠাৎ দু একটা এত ভালো ভালো কি পাস বেরিয়ে গেছে।